উচ্চ প্রত্যাশার আবহেই রবিবার কেন্দ্রীয় বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মধ্যবিত্তের কর স্বস্তি, গ্রামীণ অর্থনীতির পুনরুজ্জীবন ও কর্মসংস্থান সব ক্ষেত্রেই বড় ঘোষণার আশা ছিল, কিন্তু বাজেটের সার্বিক চরিত্র বলছে সরকার চমকের পথে না হেঁটে স্থিতিশীলতার দিকেই বেশি জোর দিয়েছে। গতবারের আয়কর ছাড়ের পর এবার কর কাঠামোয় বড় সংস্কার বা স্ট্যান্ডার্ড ডিডাকশন বৃদ্ধির সুযোগ থাকলেও তা সীমিতই রয়ে গেল। এতে রাজস্ব শৃঙ্খলা বজায় থাকলেও ভোগ ব্যয় বাড়ানোর সম্ভাবনা কিছুটা ক্ষীণ হল। গ্রামীণ ভারত ও মুদ্রাস্ফীতির প্রশ্নে বরাদ্দ থাকলেও তা সমস্যার গভীরতার তুলনায় যথেষ্ট কিনা সে প্রশ্ন থেকেই যায়। বাজেটে সরকার উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে জোর দিয়েছে। পুঁজিগত ব্যয় বাড়িয়ে 12.2 লক্ষ কোটি টাকা করা হয়েছে এবং রাজকোষ ঘাটতি জিডিপির 4.3% সীমিত রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। নতুন আয়কর আইন, সহজতর রিটার্নিং ফাইলিং, শিল্প ও ম্যানুফ্যাকচারিং খাতে বড় প্যাকেজ, সেমিকন্ডাক্টর, বায়োফার্মা ও প্রযুক্তি নির্ভর উৎপাদন, উচ্চগতির রেল ও জলপথ, কৃষিতে উচ্চ মূল্যের ফসল ও প্রযুক্তির ব্যবহার, সব মিলিয়ে বাজেটটি ভবিষ্যৎমুখী রোডম্যাপ তুলে ধরেছে বলে মনে করছেন একাংশ বিশেষজ্ঞরা। পাশাপাশি আর্থিক সংস্কার ও টিসিএস হ্রাসের ঘোষণাও কিন্তু রয়েছে এই বাজেটে। তবে এই বাজেট সাধারণ মানুষের তাৎক্ষণিক স্বস্তি কতটা দেবে এবং বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দেশের অর্থনীতিকে কোন পথে নিয়ে যাবে তা নিয়ে কিছু প্রশ্ন এই মুহূর্তে উঠছে। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। এবারের বাজেটে দেশের জনগণের প্রাপ্তি নিয়ে একটি বিশেষ টকশোতে আজ আমার সাথে রয়েছেন দুজন বিশেষজ্ঞ শিক্ষাবিদ। রয়েছেন প্রাক্তন অধ্যক্ষ ডক্টর সঞ্জয় রায় এবং অধ্যাপক ডক্টর অর্জুন গোপ। নমস্কার। আপনাদের দুজনকে স্বাগত অনুষ্ঠানে। সঞ্জয় স্যার, এবারের বাজেট দেখে কি মনে করছেন? সামগ্রিকভাবে নতুন ভারতের আর্থিক ভবিষ্যৎ কোন দিকে মোড় নেবে এই বাজেটের জন্য? নমস্কার। বাজেট তো এবারে বছরে তো আপনি তো যখন নাকি শুরু করছিলেন তখনই একটা রূপরেখা টানার চেষ্টা করেছেন সংক্ষেপে যে বাজেট কি বলতে চাচ্ছে। তবে আপাত দৃষ্টিতে দেখলে হয়তো মনে হচ্ছে তার শর্ট টার্ম ইম্প্যাক্ট কম। বেসিক্যালি ইট ইজ এ লং গেম বাজেট। তো তার মধ্যে আপনার মূলত প্রবৃদ্ধি দিকে এবং উৎপাদন, দেশীয় উৎপাদনের বৃদ্ধির উপর জোর দিয়ে বর্তমান যে ভূ রাজনৈতিক একটা প্রেক্ষাপট আছে চিন্তা করলে সামগ্রিকভাবে অর্থমন্ত্রী চেষ্টা করেছেন যে এটাকে অর্থাৎ ভারতবর্ষের লোকের যেন কোনো আগামী দিনে কোনো সেরকম কষ্ট না হয় সেটাকে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করেছেন। এই জন্য আমি ব্যক্তিগতভাবে মনে করি ইট ইজ বেসিক্যালি গ্রোথ ফ্রেন্ডলি ইন দ্য লং টার্ম। ইম্প্যাক্ট তার অনেক হবে আশা করি, কারণ কি যে সমস্ত সেক্টরগুলোর কথা বলা হচ্ছে যে ক্যাপিটালে এক্সপেন্ডিচারের উপর জোর দেওয়া হয়েছে। স্যার, আমি ডিটেলসে পরে আসছি। তাহলে আপনি সামগ্রিকভাবে বলছেন যে অন দ্য লং টার্ম সেটা আমাদের এটা একটা গেইন হবে, আমাদের দেশেরও গেইন হবে এবং অবশ্যই দেশবাসী লাভবান হবে। ওকে ডক্টর গোপ, আপনার কি মনে হয়, আপনি কি মনে করেন এই বাজেট কি জনগণকে স্বস্তি দিল নাকি কেবল আগামী দিনের সম্ভাবনাময় একটা রূপরেখা তৈরি করে দিল? না, আমার মনে হয় এত সংক্ষেপে বিষয়টা বলা সম্ভব না। তো প্রাথমিকভাবে যেটা বলা যেতে পারে সেটা হচ্ছে যে বাজেটের শুরুতেই উনি বলেছেন যে বিকশিত ভারত, ব্যালেন্সিং অ্যাম্বিশন অ্যান্ড ইনক্লুশন, অর্থাৎ লক্ষ্য বিকশিত ভারত এবং সেটা ব্যালেন্স করছে ইনক্লুশন ওয়েতে, সবার জন্য পিপল সেন্ট্রিক, মানুষকে নিয়ে, জনগণকে নিয়ে যাতে বিকশিত ভারতের দিকে যাওয়া যায় তার একটা লং টার্ম একটা পরিকল্পনা বাজেট থেকে একটা দেখা যেতে পারে। প্রাথমিকভাবে এইটুকু আমি বলতে পারি। ওকে, এই বাজেটের সবচেয়ে বড় অর্জন কোনটি বলে আপনার মনে করেন? আসলে অনেকগুলো দিক রয়েছে এবং অনেকেই যেটা বলছেন বা বেশিরভাগ মানুষ যেটা বলছেন যে একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা এই বাজেটের মাধ্যমে নেওয়া হয়েছে। এখন এখানে এই যে 12.2 লক্ষ কোটি টাকার যে পুঁজিগত ব্যয় বা ক্যাপেক্সের
নাকি এই রাজকোষ ঘাটতি 4.3% নিয়ন্ত্রণের চেষ্টা, কোনটাকে আপনি সবচেয়ে বেশি মানে গুরুত্ব বলে? আমি স্বভাবতই আমি যে ক্যাপিটাল এক্সপেন্ডিচার যে বৃদ্ধি হয়েছে আপনি যেটা বলছেন 16% বৃদ্ধি, অর্থাৎ মূলধনী সম্পদ সৃষ্টির জন্য বাজেটে যে প্রভিশন রাখা হয়েছে সেটাকেই মূলত বেশি গুরুত্ব দিয়ে দেখতে চাই। আর যেটা বলছেন কম্পেয়ারিং টু ডেফিসিট বাজেটের কথা বলছেন, ডেফিসিট বাজেট তো এটা নতুন নয়, এটা সবসময়ই থাকছে। গত বছর যেটা বলা হয়েছে ইকোনমিক সার্ভেতে 4.4%, মানে 4.4% গেছে। এবার আমরা 4.3 একটু রিডিউস করার কথা বলা হয়েছে। তো এটা আমার কাছে ভীষণ বেশি একটা খুব একটা গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, মানে একই জায়গায় আমরা স্টেবল আছি, সিগনিফিকেন্ট স্টেবল আছি, কিন্তু যেটা ফোকাস সেটা হচ্ছে যে মূলধনী খরচকে মানে অর্থাৎ যে লক্ষ্য ক্রমাগত যেটা ক্যাপিটাল এক্সপেন্ডিচারে জোর দেওয়া বিগত কয়েক বছর ধরে সেটাকে কিন্তু অব্যাহত রেখেছে, বরং আরো এক ধাপ বাড়িয়ে দেওয়ার একটা চেষ্টা করা হয়েছে। সেটা কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখার বিষয়, কারণ এটা দীর্ঘকালীন ফল পাওয়া যাবে। এক বছরে কোন রকম এটা থেকে বিশেষ কিছু আমরা আশা করি, তবে হ্যাঁ এক বছর আমরা পাবো রেজাল্ট। যেমন এই ক্যাপিটাল এক্সপেন্ডিচার যখনই করতে যাওয়া হবে তখন যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে সেটা কিন্তু ঘুরে আবার কিন্তু ইকোনমিককে কিন্তু ভ্যালু অ্যাড করবে, কোনো না কোনো ভাবে অ্যাড করবে। এই যে উচ্চ পুঁজিগত ব্যয়, মানে এটা অর্থনীতিতে দ্রুত প্রবৃদ্ধি আনার ক্ষেত্রে কতটা কার্যকর হতে পারে, মানে বিশেষ করে এই যে টিয়ার 2 এবং টিয়ার 3 শহরের কথাগুলোতে বলা হয়েছে, এখানে কতটা মানে দ্রুত প্রবৃদ্ধি আনবে? দেখুন, মূলধনী খরচ যেটা বোঝায়, প্রথমেই যেটা বোঝায় সেটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার, মানে পরিকাঠামোর মধ্যে যে বিষয়গুলি আছে সেটাতে রেল লাইন বা রোড নির্মাণ এইসব বিষয়গুলি আসছে। তো এইসব বিষয়গুলির সঙ্গে একদম সরাসরি গ্রামীণ অর্থনীতিও জড়িয়ে আছে। ধরুন আমার প্রত্যন্ত গ্রামে রাস্তা ঢুকছে, তো সেটা তো গ্রাম থেকে শহরে আসতে যদি আগে 2 ঘন্টার রাস্তা ব্যবহার করা হতো সেটা যদি 1 ঘন্টায় চলে আসতে পারে। আমরা যদি সামান্য এই সদরের উত্তরে যদি আমরা দিকে তাকাই, আগরতলার থেকে কমলপুর বা খোয়াই যেতে যে ডিস্টেন্স লাগতো ন্যাশনাল হাইওয়ে হওয়ার পর সেই ডিস্টেন্স কিন্তু অনেকটাই কমে গেছে। হ্যাঁ, তো এটা থেকে বোঝা যায় যে আমরা কত ইনফ্রাস্ট্রাকচার রেজাল্ট কত দ্রুত পেতে পারি। তো বাজেটের যে মূলধনী খরচ, সেই খরচ যে মানে একটা সামগ্রিকভাবে যে একটা রেজাল্ট দেবে সেটাতে কোনো মানে সন্দেহের কোনো অবকাশ নেই। ওকে, সঞ্জয় স্যার, এই যে রাজকোষ ঘাটতি 4.3% সীমাবদ্ধ রাখার ফলে সরকার কি কোনো ধরনের নীতিগত সীমাবদ্ধতার মুখোমুখি হতে পারে, বিশেষ করে সামাজিক খাতে? অনেকেই বলছেন যে সামাজিক খাতে খরচ কমে যেতে পারে। দেখুন, একটা ব্যাপার হলো ওইটা প্রাপ্তির কথাটা বলছিলেন যেটা, সেটার মধ্যে আমি একটু বলবো যে বেসিক্যালি এই যে বাজেটের মধ্যে একটা জিনিস আমার মনে হয় ব্যক্তিগত, সেটা হলো ইট রিফ্লেক্টস দ্য গুড গভর্নেন্স। ওকে, হ্যাঁ, কারণ কি ফিসক্যাল ডেফিসিটটা 4.3% রাখা মানে কি, কমিয়ে আনা মানে কি? সরকার ইজ বেসিক্যালি তার প্রশাসনটাকে এবং মানে প্রশাসনটাকে এবং খরচটাকে কিভাবে নিয়ন্ত্রণ করছে, ঠিক আছে, সেটা কিন্তু বুঝাচ্ছে। এখন ওই যেগুলো বলছিলেন যে সোশ্যাল সেক্টর ইনভেস্টমেন্ট, সোশ্যাল সেক্টর ইনভেস্টমেন্টের ক্ষেত্রে যেটা দেখা যায় 20টা বোধ সোশ্যাল সেক্টরে ইনভেস্টমেন্ট আছে, তার মধ্যে MGNREGA আর প্রাইম মিনিস্টার হাউস লোন আবাস যোজনা, এই দুটোতেই বোধ হয় রিভাইজড এস্টিমেট থেকে এক্সপেন্ডিচার একটু বেড়েছে, বলব এস্টিমেট যেটা বেড়েছে। আর অন্যান্য ক্ষেত্রে তো হয়তো যেমন জলজীবন মিশনই বলেন, সেখানে যত টাকা খরচ করবার কথা তত টাকা খরচ হয়নি, ঠিক আছে। তার মানে কি গভর্নমেন্টকে আরো এফোর্ট লাগাতে হবে, টাকা এলোকেট করে দিলেই তো হবে না। ওকে, মিয়ার এলোকেশন ইজ নট দ্য প্রাইম, তার এফেক্টিভ ইউটিলাইজেশন হচ্ছে কিনা সেটা দেখতে হবে। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে বেসিক্যালি দিস ইজ দ্য বাজেট অলসো শোজ, যেটা বিশাল অ্যাচিভমেন্ট, সেটা হলো আমার মনে করি আমি যে ফিসক্যাল অ্যাচিভমেন্ট। আর গভর্নমেন্ট যেটা করার চেষ্টা করেছে যে মার্কিন ট্যারিফ উইথড্রয়াল যে ইম্প্যাক্টটা হয়েছিল দেশের মধ্যে, শ্রম নিবিড় শিল্পগুলো যে ধাক্কা খেয়েছিল, ওদেরকে আবার একটা দিশা দেখিয়ে যে টেক্সটাইল সেক্টরেই বলুন বা লেদার সেক্টরেই বলুন, যে সমস্ত স্কিমগুলো, যে সমস্ত প্রকল্প ঘোষণা করেছে, তার ফলে আবার আমার মনে হয় অর্থনীতিকে আবার ট্রেকে নিয়ে আসার চেষ্টা করে। দিস ইজ এ বিগ অ্যাচিভমেন্ট। ক্যাপেক্স তো বাড়িয়েছে, ক্যাপেক্স বাড়াচ্ছে, ক্যাপেক্স বাড়ালে কি হচ্ছে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার বাবু বলছেন যে আমাদের রেলওয়ে বাড়ছে, এয়ারপোর্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, ডেভেলপমেন্ট হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হওয়ার ফলে কি হলো, আমার ক্যাপাসিটি বাড়ছে,
আমার আমার যে অ্যাসেট লজিস্টিক এফিসিয়েন্সি, ইনফ্রাস্ট্রাকচার এফিসিয়েন্সি বাড়ছে, তাহলে আলটিমেটলি এটা আমার প্রোডাক্টিভিটিকে বাড়াচ্ছে। ঠিক আছে, প্রচুর লোককে তার মধ্যে আনা হচ্ছে, যে মনে হয় যে সমস্ত নতুন নতুন ইনফ্রাস্ট্রাকচার গুলো কথা বলা হয়েছে, যে ওয়াটারওয়েজ 20টা ওয়াটারওয়েজ করবে বা ফ্রেট করিডোর করবে বা রেলের যে 7টা, তার ফলে দেখা যাবে কি আরো যে সমস্ত অঞ্চলগুলো পিছিয়ে পড়েছিল সেগুলোতে কানেক্টিভিটি, বেটার কানেক্টিভিটি হবে। ঠিক আছে, তো আলটিমেটলি তার স্প্রেড এফেক্টটা, মাল্টিপ্লায়ার এফেক্ট যেটাকে বলি আমরা, সেটা বহুগুণ বেড়ে যাবে। ঠিক আছে, সুতরাং মানে আমি ব্যক্তিগত বিশাল অ্যাচিভমেন্ট ক্যাপেক্স থেকে তো দিতেই হবে, কারণ কি ক্যাপেক্স কে বাড়ানোর জন্য যেটা হলো সেটা হলো গতকালকে আমরা শুনেছি যে হয়তো মার্কিন ট্রেড ডিল সাইন্ড হয়েছে, কিন্তু যখন নাকি ফিনান্স মিনিস্টার যখন নাকি বাজেটটা দিচ্ছিলেন ওনার কাছে সেই পিকচারটা ছিল না যে ওয়েদার মানে ওয়েন দ্য ডিল উড বি সাইন। কিন্তু তার আগে অব্দি উনার যে প্রচেষ্টাটা ছিল, এই যে একটা বিক্ষিপ্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল, যে মানে যারা কাজ করছিল, যারা কাজ চলে যাচ্ছিল, এমপ্লয়মেন্ট জেনারেশন থেকেও এমপ্লয়মেন্ট রিটেনশনটা ছিল তার মুখ্য উদ্দেশ্য, যারা কাজ করছে তাদের কাজ যেন না হারায়, সেটাকে ইকোনমিকের ট্র্যাক মানে, এবং তার জন্য যে ফিসক্যাল, যে হঠাৎ করে প্রচুরটা ধরেন ইচ্ছা করলে উনি হয়তো 4.43% আছে, এটাকে হয়তো ফিসক্যাল ডেফিসিটটাকে বাড়িয়ে দিতে পারেন, কিন্তু that would mean that no governance is there. কিন্তু she has tried to basically keep it 4.3%. Okay, at a balance. It's a great balance. This is an achievement, I মনে করি। ওকে, এখন প্রশ্ন হচ্ছে যে ডক্টর গোপ, এই যে এই দুই উপাদানের ভারসাম্য কি, এই যে বৈশ্বিক অর্থনীতির যে একটা অনিশ্চয়তা বা একটা টানাপোড়েন ডামাডোল চলছে, তার মধ্যে ভারতের অর্থনীতিকে কি মানে একটা স্থিতিশীল রাখার জন্য এটা যথেষ্ট বলে মনে করেন? অবশ্যই প্রচেষ্টা তো এটাই, যে মানে সারা পৃথিবীর যে অর্থনৈতিক কনফ্লিক্ট চলছে, অর্থনৈতিক দ্বন্দ্ব বা জিওপলিটিক্যাল কনফ্লিক্ট চলছে, সেই জায়গায় ভারতবর্ষ কিভাবে তার মিশন যে 2047 বিকশিত ভারত, সেই জায়গায় পৌঁছাবে, সেই জায়গায় পৌঁছানোর উদ্দেশ্যেই কিন্তু যে ভিত মজবুত করার চেষ্টা করা হচ্ছে, এবং এট দ্য সেম টাইম যে এটা জনকেন্দ্রিক ভাবে করে তোলার কথা বলা হয়েছে। কারণ আপনি দেখবেন বাজেটে লেখা, বাজেটে একটা স্লোগানে আছে যে সবকা সাথ সবকা বিকাশ, এটা কিন্তু পলিটিক্যাল স্লোগান না, কিন্তু যখন বাজেটে এই বিষয়টাকে অ্যাকসেপ্টেন্স দেওয়া হয়েছে তখন এটা রাষ্ট্রের উদ্দেশ্য, অর্থাৎ পিপল সেন্ট্রিক হবে। এট দ্য সেম টাইম আমাদের এইম যেটা আছে সেটাকেও আমরা ফোকাস করছি। কাজেই এই যে বৈশ্বিক ভূ কনফ্লিক্টই বলুন বা ভূ রাজনীতি বলুন, সেখানে কিন্তু ভারতের কিন্তু লক্ষ্য স্থির, এবং স্যার বলছিলেন যে আমেরিকার সঙ্গে ফ্রি ট্রেড চুক্তির হওয়ার কথা চলছে, এবং ইউরোপিয়ান ট্রেড ইউনিয়নের সঙ্গে আমাদের চুক্তি, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে আমাদের ফ্রি চুক্তি হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের কিন্তু এটাই মানে এখন একদম রাইট টাইম যে আমাদের মানে ইয়েকে বেসকে মজবুত করা, সো দ্যাট আমরা যাতে কম্পিট করতে পারি, কম্পিটিশনে যাতে সার্ভাইভ করতে পারি গ্লোবালি, এবং আমাদের সাপ্লাই চেইনকে যাতে আরো মজবুত করে আমরা যাতে বিশ্বের যে ডিমান্ড সেখানে যাতে ভারতবর্ষ যাতে আরো এক্সপোর্টের পরিমাণ বাড়াতে পারে, এটাই কিন্তু আমাদের ফোকাস। এই ফোকাস হওয়াতেই এবারের বাজেট এই দিকটায় নজর দিয়েছে, যেহেতু আমাদের সঙ্গে একটা আমেরিকার একটা তিক্ত অভিজ্ঞতা হয়ে গেছে, আমরা নতুন বাজার খুঁজছি, সেখানে আমাদের খেয়াল রাখতে হবে যখন আমরা নতুন বাজারের দিকে তাকাচ্ছি, সেখানে যখন আমরা সাপ্লাই প্রোভাইড করব মানে এক্সপোর্ট করব, সেখানে যাতে ফায়ার ব্রেক না হয়, আমাদেরকে কিন্তু পুরো দমে কিন্তু নামতে হবে যে উই হ্যাভ টু স্যাটিসফাই দ্য এক্সপেকটেশন অফ দ্য ফরেন কান্ট্রিজ ডিমান্ড। এটা যদি আমরা কোনোভাবে যদি করে উঠতে পারি, আমাদের কিন্তু ইন ফিউচারে কিন্তু আমাদের কিন্তু সাফল্য আসবেই। আর মূলত ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা বৈশ্বিক এক্সপোর্টের কথা যাই বলা হোক না কেন, এই কাজগুলি করবে কি? কাজগুলি করতে হলে তো ভারতের জনগণ কি করতে হবে, সেখানে আমাদের যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি যে জেনারেট হবে তাতে কোনো সন্দেহ নেই, কোনো না কোনো ভাবে কিন্তু এই কাজগুলি কিন্তু ভারতবর্ষের লোকজনকেই করতে হবে, অর্থাৎ যুবাদেরই করতে হবে। তো সেই জায়গায় কিন্তু কর্মসংস্থানের সুযোগ কিন্তু অবশ্যই হবে, সে যেভাবেই হোক না কেন, ডিরেক্ট ইনডিরেক্টলি সুযোগ কিন্তু বেড়ে যাচ্ছে। রবিবার দিন বাজেট ঘোষণা হওয়ার পর, বাজেট প্রস্তাব করার পর আমরা দেখেছি শেয়ার বাজারে কিছুটা ধস নেমেছিল, শেয়ার বাজার নেমে এসছে। কিন্তু আজকে যখন আমরা দেখছি যে আমেরিকার ট্যারিফ সেই 50% থেকে 18% হয়ে যায়, তাহলে কি আমরা কোনোভাবে বলতে পারি যে এটার মধ্যে এই বাজেটের কোনো কেরামতি রয়েছে, যে বাজেটের জন্য সেই ট্যারিফটা কমে এসছে বা কিছু এরকম দেখছে? দেখুন, এটা একটা খুব অদ্ভুত বিষয় যে বাজেট যখনই হয় স্টক এক্সচেঞ্জে একটু ফল করে, প্রথম দিকে ফল করে, এটা আপনি ইতিহাস ঘাটলেও দেখবেন। এর কারণ মূলত প্রধান যে কারণটা সেটা হচ্ছে যারা ইনভেস্টার্স
তাদের একটু সময়ের প্রয়োজন যে বাজেটটা পরে বোঝার জন্য, বাজেটে কি মেনশন করা আছে এবং তার ইম্প্যাক্ট কি হবে সেটা অ্যানালাইসিস করার জন্য, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস যেটা আমরা বলি, সেটা করার জন্য খানিকটা টাইমের প্রয়োজন। পুরো বাজেটকে বুঝে সেটাকে স্টক এক্সচেঞ্জ সঙ্গে রিলেট করা মানে এটা খুব সহজসাধ্য না। এই জন্য কারেকশনের জন্য প্রথমতই কি হয় যে এটাকে যারা যারা মানে এরকম ভাবে যে বাজেটে কিছুটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে পারে, তারা তখন সেল করতে শুরু করে। আর যখনই সেল করে শেয়ার মার্কেটে সাপ্লাইটা বেড়ে যায় এবং শেয়ারের দাম কমে যায়। এটা একটা কারণ। সেকেন্ড, এবারের বাজেটের সঙ্গে খানিকটা সম্পর্ক রয়েছে। এবারের বাজেটে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন এসএসটি অর্থাৎ সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্স যেটা আছে সেটাতে কিছুটা পরিবর্তন করা হয়েছে, কিছুটা বৃদ্ধি করা হয়েছে। এটা কি কিসের উপর বৃদ্ধি করা হয়েছে? সেটা বৃদ্ধি করা হয়েছে ফিনান্সিয়াল ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্টস এর উপর। মানে ফিনান্সিয়াল ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্টস হচ্ছে শেয়ার থেকেও আরেকটু কমপ্লেক্স ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। তো সেটাতে কি হয়, সেটাতে পুরো শেয়ারটা কিনতে গেলে যে অর্থের প্রয়োজন ডেরিভেটিভস এর জন্য ততটা অর্থের প্রয়োজন না, যার ফলে এখানে ইন্ট্রাডে অর্থাৎ দৈনন্দিন কেনা বেচা, শর্ট সেল মানে আগে বিক্রি পরে কেনা এরকম কিছু প্রভিশন থাকে, গ্যাম্বলিংটা বেশি হয়। তো সেখানে দেখা যাচ্ছে কি যে একটা শ্রেণী কি করছে, গ্যাম্বলিং এ পড়ে যাচ্ছে। তো সেখানে এসএসটি সিকিউরিটিজ ট্রানজাকশন এসটিটি সিকিউরিটিজ ট্রানজাকশন ট্যাক্সটা বাড়িয়ে দেওয়ার ফলে ফিউচার এবং অপশন এই দুটো জায়গায় ট্যাক্সটা বাড়িয়ে দেওয়া হয়েছে খানিকটা। তো বাড়ানোর ফলে স্বভাবতই ওইখানে একটা ডিমান্ড একটা কমে যাবে, হ্রাস পাবে। তো এটার একটা ডাইরেক্ট রিলেশন করা যেতে পারে। কিন্তু আলটিমেটলি যে স্টক এক্সচেঞ্জের সঙ্গে বাজেটের যে ডিরেক্ট রিলেশন, এটা হচ্ছে যে যেহেতু বুঝতে সময় লাগবে, কাজেই সিকিউরড ভাবে প্রথমত আগে সেল করে আগে বের হয়ে সেফ জোনে যাই, পরে আমি বুঝে আবার ঢুকতে থাকবো। আমার মনে হয় স্টক এক্সচেঞ্জের সঙ্গে এবারের বাজেটের কোনো নেগেটিভ রিলেশনশিপ থাকবে না। ওকে, আমরা আসলে বাজেট নিয়ে যখন চিন্তা করছি, বাজেট নিয়ে যখনই আলোচনা হয়, তখন কেন্দ্রীয় বাজেট যখন হয়, ইউনিয়ন বাজেট যখন হয়, আমাদের দেশের অর্থনীতি নিয়ে কিন্তু আমাদের মূল ভাবনাটা থাকে যে আলটিমেটলি কিসের দাম বাড়লো, কিসের দাম কমলো, এগুলো যেমন অবশ্যই গুরুত্বপূর্ণ। কোন কোন খাতে বাজেটে মানে বরাদ্দ বাড়ানো হলো বা কমে গেল, তার পাশাপাশি দেশের অর্থনীতি মজবুত থাকবে কিনা সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর যখন বৈশ্বিক এই অর্থনৈতিক অনিশ্চয়তা চলছে, তখন কিন্তু এটা আরো বেশি গুরুত্বপূর্ণ যায়। সঞ্জয় স্যার, এই যে বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে বা প্রেক্ষাপটে এই বাজেট কি ভারতের অর্থনীতিকে স্থিতিশীল ও টেকসই প্রবৃত্তির পথে এগিয়ে নিয়ে যাবে বলে আপনি মনে করেন? না, ভারতের অর্থনীতি তো দেখুন না, বেসিক্যালি ইন্ডিয়ার আমাদের যে অর্থনীতি আছে, মানে আমরা 2008 সালেও বেসিক্যালি উই হ্যাভ রেসিস্টেড, সারা পৃথিবীব্যাপী যখন কলাপস হয়েছিল, বা কোভিড পিরিয়ডও আমরা কিন্তু আমাদের সেরকম কিছু আঁচ লাগেনি। এখন হয়তো ভূ রাজনৈতিক একটা সংকট চলছে, তেল রাজনীতির একটা ব্যাপার আছে। এখন গিভেন দ্য সার্কামস্টেন্সেস এই বাজেটটা বেসিক্যালি ওই ফান্ডামেন্টালস গুলোকে ঠিক রাখবার জন্যই করা হয়েছে। এবং আগামী দিনে যে যারা বর্তমানে শক্তিধর দেশ আছে, হয়তো কেউ হয়তো এই কারোর কাছে হয়তো আপনার এই রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস আছে বা পৃথিবীকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে, কেউ হয়তো তেলের ভান্ডার দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তো এগুলোর মধ্যে যেন আমাদের অর্থনীতি সাফার না করে, এই জন্যই এই বাজেটে এবং আগামী দিনে ইন্ডাস্ট্রি কি ডিমান্ড করতে পারে তার মধ্যে যেন আমাদের যুব শক্তি যেন সার্ভাইভ করতে পারে, সেটাকে মাথায় রেখেও কিন্তু বাজেটে নানা প্রভিশন করা হয়েছে। যেরকম আপনি লক্ষ্য করেন সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিজ এর কথা বলা হচ্ছে, বায়োফার্মা বলা হয়েছে, ইলেকট্রনিক্স কথা বলা হয়েছে, বা ধরুন না আপনার যদি এইচআরডি আমাদের হায়ার এডুকেশন সিস্টেমের যে কথা বলা হচ্ছে, মানে ইনভেস্টমেন্ট যে কত 5টা হয়তো কি ক্লাস্টার ইউনিভার্সিটির কথা বলা হচ্ছে, প্লাস এই যে কন্টেন্ট ক্রিয়েটর স্কুল যেটা বা কলেজ যেটা বলা হচ্ছে, তার মানে কি আলটিমেটলি এবং এগুলো যেন আমাদের এক্সপোর্টটা যেন আমাদের যেন নলেজটাও থাকে আমাদের কাছে। এই যে রেয়ার আর্থ ম্যাটেরিয়ালস নিয়ে যে জায়গাটা চলছে, এটাতে যেন আমরা যেন অন্য দেশের উপর নির্ভর না করি, আমাদের যে এলাকাগুলোতে কোথায় কোথায় কি আছে সেগুলোকে বের করবার জন্য প্রচেষ্টা। তো all these things are basically done to strengthen our own economy. কারণ কি মানে এই যে বিকশিত ভারতের কথা উনি বলছিলেন, অনেকে বলছিলেন না বিকশিত ভারত বাজেট, কিন্তু মানে মেকিং ইন্ডিয়া বিকশিত ইনটু 47 এর দিকে লক্ষ্য রেখেই কিছু কিছু প্রকল্প এখানে এসেছে। এখন বেসিক্যালি এভরিথিং উইল ডিপেন্ড
যে আমি যেটা বলছি যে প্রাইম মিনিস্টার যে সেন্ট্রাল স্কিমের কথা বলা হচ্ছে, এখানে যে 20টা স্কিমের কথা বলা হয়েছে, তার মধ্যে হয়তো দেখা যায় যে অনেকগুলোতেই কিন্তু যে টাকা ইনভেস্ট এলোকেশন করা হয়েছিল সেই পরিমাণ টাকা কিন্তু এক্সিকিউশন হয়নি। সুতরাং দিজ আর দ্য এরিয়াস আমার মনে হয় গভর্নমেন্টকে মনিটর করতে হবে, যেন ডাউন দ্য লাইন গিয়ে যেটা বলছিল যে ইনক্লুসিভ সবকা সাথ সবকা বিকাশ, এই সবকা বিকাশের সবকা সাথের জন্য ডাউন দ্য লাইন ইমপ্লিমেন্টেশন শেষ ব্যক্তিরা হচ্ছে কিনা সেটা মনিটরিং করতে হবে অবশ্যই। ঠিক আমরা গ্রোথ করলেই হবে না, ঠিক আমরা অভ্যন্তরীণ বিষয়গুলো যখন আমরা বিবেচনা করছি এবং খুব গুরুত্ব সহকারে দেখছি যে একদম শেষ প্রান্ত অবধি আমাদের এই ইনক্লুসিভনেসটা হচ্ছে কিনা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বারবার একটা জায়গায় ফিরে আসছি যে যদি কোনো কারণে বৈশ্বিক মন্দা বাড়ে বা এই যে ভূ রাজনৈতিক উত্তেজনা যদি বেড়ে যায়, তাহলে ডক্টর গোপ আমাদের এই মানে বাজেটের কোন কোন দিকগুলো ভারতের অর্থনীতিকে সবচেয়ে বেশি সুরক্ষা দেবে বলে আপনি মনে করেন? এই যে ক্যাপেক্স বাড়ানো, এই যে ভারতের মানে মূলধনী ব্যয় বা এই যে আমাদের ফিসক্যাল ডেফিসিটটাকে কম রাখা, এই সব কিছু মিলিয়ে বা যা যা বাজেটে এবার বলা হয়েছে, যেসব দিকগুলোকে ধরা হয়েছে, এসটিটির কথা আপনি বললেন, সবকিছু মিলিয়ে কোন জায়গাটা মনে হয় যে ভারতের অর্থনীতিকে আমাদের নড়বড়ে হতে দেবে না বা আমরা নড়বড়ে হয়ে উঠবো না যদি ভূরাজনৈতিক? আমরা অতীত অভিজ্ঞতা থেকে যদি দেখি তাহলে এই যে স্যার যে বললেন 2008 বলুন বা কোভিডের সময়টাই বলুন, আমাদের অর্থনীতি কিন্তু সবচেয়ে যে উল্লেখযোগ্য যারা ভূমিকা রাখে তারা হচ্ছে কৃষকরা। কারণ ভারতীয় অর্থনীতিতে মানে 50%-এরও বেশি অবদান কিন্তু কৃষি ক্ষেত্র থেকে আসে। তো সেই জায়গাটা তো পৃথিবীর অন্য দেশে কি হলো তার সঙ্গে সরাসরি কোনো যুক্ত নেই। কাজেই আমরা স্বয়ংসম্পূর্ণ এগ্রিকালচারের দিক থেকে কিন্তু ভারতবর্ষ স্বয়ংসম্পূর্ণ, সেটা একটা পজিটিভ দিক। আর দ্বিতীয় যেটা বাঁচার জন্য যেটা বিশেষ দরকার সেটা হচ্ছে মেডিসিন। এবং এবার আপনি দেখবেন বাজেটে বায়ো ফার্মাতে একটা ভালো অর্থ রাখা হয়েছে, এটা সম্ভবত 10,000 crore এরকম একটা কিছু অ্যামাউন্ট রাখা হয়েছে। তো সেই জায়গাটাতে কি হবে, সেই জায়গাতে গবেষণা হবে, রিসার্চ হবে, যারা নতুন নতুন স্টার্ট আপ তৈরি করবে বায়ো ফার্মার দিক থেকে, অর্থাৎ নতুন মেডিসিনের জন্য, নতুন গবেষণার জন্য, ইনোভেশনের জন্য এগিয়ে আসবে, তাদের জন্যই কিন্তু এই অর্থটা বরাদ্দ করা হয়েছে। এবং সেটাতে আমরা কি চাইছি, সেটাতে আমরা চাইছি ডিপেন্ডেন্সি অন ইন্টারন্যাশনাল কান্ট্রিজ, মানে ফরেন কান্ট্রিজ, বিদেশের উপর যে আমাদের বিদেশের দিকে আমাদের তাকিয়ে থাকতে হয় কিছু কিছু মেডিসিনের জন্য, সেই ডিপেন্ডেন্সিকে হ্রাস করার জন্যই কিন্তু এই যে ফার্মা ক্ষেত্রে এই বাজেটের কিন্তু প্রভিশন রাখা হয়েছে। তো সেটা কিন্তু আপনি যেটা বললেন যে পরিস্থিতি যদি খারাপ হয় তাহলে আমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান। তো খাদ্য আমরা কৃষকদের থেকে পাচ্ছি, আর বস্ত্র, বাসস্থান আমাদের এখানে, আমাদের বস্ত্র শিল্পে আমাদের ইনভেস্ট করা হচ্ছে, আর মেডিসিনের জন্য আমরা স্বয়ং সম্পূর্ণ হওয়ার জন্য এগিয়ে যাচ্ছি। তো এটা তো হচ্ছে সবচেয়ে বড় মানে প্রধান জায়গা, যে জায়গাটা দাঁড়িয়ে আমরা বেঁচে থাকবো। কোভিডের মতো যদি মহামারীও যদি আসে, মোকাবিলা যাতে খুব সহজে করা যায়, সেটার কিন্তু প্রভিশন কিন্তু শুধু এই বাজেট না, সব বাজেটেই ছিল, কিন্তু এই বাজেটে হয়তো গতিটা কিছু বাজেটের ইন্ডিকেট করছে, তাতে গতি আরো বেড়ে যাবে এগ্রিকালচার সেক্টর। এবং এডুকেশনও কিন্তু ভালো একটা অ্যামাউন্ট বৃদ্ধি করা হয়েছে, প্রায় 8%-এরও বেশি বৃদ্ধি করা হয়েছে। তো সব মিলিয়ে আমার মনে হয় ওই যে আত্মনির্ভরতার কথা বলা হয়েছে, সেটাকে কিন্তু কিছুটা ত্বরান্বিত করতে এই বাজেট অবশ্যই সহযোগিতা করতে পারে। আপনি কৃষির কথা বললেন, এখন এই যে কৃষিতে প্রযুক্তি নির্ভর চাষ ও উচ্চ মূল্যের ফসলের উপর জোর দেওয়া হয়েছে এবার এই বাজেটে, সেটা কি কৃষকদের আয় বৃদ্ধির ক্ষেত্রে কোনো গেম চেঞ্জার হবে বলে মানে আপনি ব্যক্তিগতভাবে মনে করেন? না, আমার এটা আমি এরকম ভাবে দেখতে চাই না। আমি যেটা দেখছি যে প্রত্যেক বছর বাজেটে কৃষি ক্ষেত্রকে গুরুত্ব দিয়ে দেখা হয়, কিছু না কিছু নতুন থাকে, এবং এটা ব্যতিক্রম না। এবারের বাজেটেও কৃষিকে প্রাধান্য দেওয়া হয়েছে, এবং যতটুকু কৃষির যে জায়গাগুলি আছে সেই জায়গাগুলিতে হয়তো ফোকাস করার একটা সম্ভাবনা থেকে যাবে। সো কৃষি ক্ষেত্রকে আমাদের প্রথম প্রাধান্য দেওয়া উচিত, এবং সেটা দিচ্ছে বলে আমি মনে করছি। ওকে স্যার, এই কৃষিতে নিয়ে ছোট্ট করে আপনার কাছে যাই একটু, আপনার কি মনে হয় মানে এই যে এবারে যে প্রযুক্তিগত সুবিধার কথা বলা হয়েছে মানে এবারে বাজেটে, সেটা কি মানে ছোট প্রান্তিক কৃষকদের কাছে পৌঁছবে এই সুবিধা, নাকি মানে যারা বড় কৃষক আর সংগঠিত কৃষকদের কাছেই সীমাবদ্ধ থাকবে? না দেখুন, এখানে তো ধরুন না ওই আমরা যেটাকে প্ল্যান্টেশন কাল্টিভেশন, মূলত তো কৃষিতে তো অনেক কিছু হয়, তার মধ্যে যেরকম এই কিছু প্ল্যান্টেশন কাল্টিভেশন, কেশু, কোকোয়া, বা আমাদের ত্রিপুরার যেমন আমরা আগরের কথা বলা হয়েছে,
হ্যাঁ, নারকেলকে বিশেষ করে গুরুত্ব দেওয়া নারকেল, হয়েছে। ঠিক আছে। স্যান্ডেলউডের কথা বলা হয়েছে। হ্যাঁ, এখন স্যান্ডেলউডের কথা বলা হয়েছে। আলটিমেটলি ধরুন না, এটা তো ইট ইজ বেসিক, এখানে বড় চাষিও আছে, ছোট চাষিও আছে। এখন আশা করা যায় বেসিক্যালি এখন ভারতবর্ষ যদি আপনি লক্ষ্য করেন, নারিকেলের যদি অবস্থা লক্ষ্য করে দেখেন, এক সময় ছিল কোকোনাট চাষিরা সেরকম টাকা পেত না। এখন যদি আপনি লক্ষ্য করে দেখেন, কোকোনাট ইজ হাইলি ডিমান্ডেড, ঠিক আছে। তো তার মানে তাহলে আপনি বলছেন তাহলে ছোট বড় সবাই সুবিধা পাচ্ছে। সবাই পাবে। ওকে, অনুষ্ঠানে খুব বেশি সময় নেই। যে জায়গাটা আমাকে না ছুঁয়ে গেলে নাই হয়, যেটা হচ্ছে যে এবারের বাজেটে আপনাদের নজরে উত্তর পূর্ব ভারত বা বিশেষ করে আমাদের রাজ্য ত্রিপুরা কিভাবে, ডক্টর গোপ আপনি ত্রিপুরার প্রাপ্তি কি, ত্রিপুরা কিভাবে লাভবান হচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, ত্রিপুরা মানে নর্থ ইস্টের ব্যাপারে এবার বাজেটে একটা গুরুত্বপূর্ণ ভাবে যে বাজেট এলোকেশনে যে একটা পেজে যে বড় বড় অ্যামাউন্টগুলি দেখানো হয়, সেখানে নর্থ ইস্টকে দেখানো হয়েছে এবং নর্থ ইস্টে বাজেটের যে বরাদ্দকৃত অর্থ সেটা হচ্ছে ৬,৮১২ কোটি টাকার মতন। এবং সেটা আমরা যদি গতবারের রিভাইজড আর এস্টিমেটেড বাজেটের দিকে তাকাই, সেই ক্ষেত্রে তার চেয়ে প্রায় 50% বেড়ে গেছে। আচ্ছা। এবং যদি আমি অরিজিনাল বাজেটে তাকাই তাহলে 15%-এর উপর বেড়ে গেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জায়গা যেটা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে গত বছর মানে লাস্ট মানে 10 ইয়ার্স যদি কম্পারিজন করি, তাহলে 2016-17 সালে যে মোট যে বাজেট ছিল সেটা ছিল 20 লক্ষের কাছাকাছি, বর্তমানে এটা হয়েছে 53 লক্ষের কাছাকাছি। তার মানে শতাংশ নিরিখে 165% বৃদ্ধি পেয়েছে। অথচ নর্থ ইস্টের বেলায় যেটা দেখা যাচ্ছে, 16-17 সালে যেটা ছিল 2,400 কোটি, বর্তমানে সেটা হয়েছে 6,812 কোটি, অর্থাৎ 180% বৃদ্ধি হয়েছে 10 বছরে। কাজে এই যে জায়গাটা মানে পুরো সামগ্রিকভাবে নর্থ ইস্টকে কিন্তু একবার একটু বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এবং তার ফলে শুধু ত্রিপুরার কথা বলছি না আমি, পুরো নর্থ ইস্টকে যেহেতু ফোকাস করা হয়েছে, সেখানে আমি মনে করি যে কয়েকটা বিষয়, বিশেষত পর্যটন শিল্পটাকে একটা নতুন মাত্রায় নিয়ে যাওয়ার একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেখানে বুদ্ধিস্ট সার্কিট, অর্থাৎ আমরা জানি যে 2014-15 সালে ভারতবর্ষে এরকম 15টা ট্যুরিজম সার্কিটের কথা বলা হয়েছে, যেমন রামায়ণ সার্কিট, কোস্টাল সার্কিট, এরকম 15টা সার্কিটের মধ্যে বুদ্ধিস্ট সার্কিট হচ্ছে একটা। তো সেটা কি হবে, সেটা নর্থ ইস্টের অরুণাচল প্রদেশ থেকে শুরু হয়ে বিভিন্ন স্টেটের উপর দিয়ে ত্রিপুরা পর্যন্ত আসবে। অর্থাৎ টুরিস্টরা যাতে যারা বুদ্ধিস্ট সার্কিট গুলিকে একসঙ্গে, বুদ্ধিস্ট প্লেস গুলিকে মানে বৌদ্ধিক স্থানগুলিকে একসঙ্গে দেখতে চায়, তারা একটা জায়গা থেকে যাত্রা শুরু করে খুব সহজভাবে পুরো ট্যুরিজম শেষ করে আবার তাদের আগের জায়গায় চলে আসতে পারবে। তো এর ফলে তার যে বেনিফিট সেটা নর্থ ইস্টের সবকটা স্টেটস পাবে। এবং ত্রিপুরা তো যেহেতু অনেকগুলি বৌদ্ধিক স্থান রয়েছে, তো সেই জায়গাগুলিও একটা অন্য মাত্রায় সুযোগ পাবে। অর্থাৎ পর্যটন শিল্পের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু খানিকটা এখান থেকে এবারের বাজেট থেকে আশা দেখতে পাচ্ছি। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ বিষয়টার কথা বলা হয়েছে সেটা হচ্ছে যে উত্তর পূর্বাঞ্চলের যে আমাদের যে কোস্টাল এরিয়াটা যেটা আছে আর কি, ইস্টার্ন কোস্টাল ইন্ডাস্ট্রিজ করিডোরের কথা বলা হয়েছে। তো সেখানে যে আমরা দেখতে পাচ্ছি আসাম থেকে শিলিগুড়ি করিডোর দিয়ে গিয়ে এই যে উপকূল বর্তী যে মানে আমাদের যে বন্দরগুলি আছে সেখানে একটা ব্যবস্থা করার একটা চেষ্টা করা, নতুন করিডোরের কথা বলা হয়েছে। এবং যার মধ্য দিয়ে আমরা এশিয়ান কান্ট্রিজ গুলিতে এক্সপোর্টে পার্টিসিপেট করতে পারি, সেটা কিন্তু নর্থ ইস্টের জন্য একটা নতুন বিষয় হিসেবে পরিগণিত হচ্ছে এবারের বাজেটে। ওকে, মানে তাহলে আমরা আমাদের হলদিয়া বন্দর বা আমাদের এই যে কোস্টাল যে বন্দরগুলো রয়েছে সেই বন্দরগুলো আমরা ব্যবহার করতে পারি। দুর্গাপুরের সঙ্গে কানেকশন হবে, শিলিগুড়ি থেকে যে দুর্গাপুর কাছাকাছি অবস্থায় আছে, তো সেই সুযোগটা আমরা কলকাতা হোক বা ওড়িশা হয়ে সেখান থেকে আমরা যেতে পারি, অন্ধ্রপ্রদেশে যেতে পারি। ওকে স্যার, আপনার নজরে কি মনে হয় ত্রিপুরা এবং নর্থ ইস্ট কিভাবে এই বাজেটে লাভবান হচ্ছে? না দেখুন, বেসিক্যালি নর্থ ইস্টের জন্য তো বলাই হয়েছে, প্রচুরবাবু বললেন। তো এর মধ্যে যে সেন্ট্রাল স্কিমের মধ্যে থেকে আমাদের যতগুলো স্কিম আছে সবগুলোতে আমরা টাকা পাবো। ওকে, তার মধ্যে ধরুন না ডোনারের বরাদ্দ বাড়ানো হয়েছে, এবার ডোনারের বরাদ্দ বাড়ানো। এর মধ্যে ধরুন না যে আমাদের যেটা প্রথমে বলেছিলাম আগরের যে ব্যাপারটা আছে, ওইখানে আমরা কিরকম আনতে পারলাম, যে পিএমসি স্কুল যেগুলো আছে আমরা, বা এই যে কতগুলো যে 15,000 স্কুল যেগুলো দেবে তার মধ্যে থেকে আমরা কতটা আনতে পারলাম।
তারপর আমরা লক্ষ্য করতে হবে, যেটা রিপোর্ট দেখলাম একটা পত্রিকায়, সেটা ততটা তো আমি নট শিওর, শুনেছি যে বেসিক্যালি যে ফিনান্স কমিশনে কতটা পেলাম, ঠিক আছে। তো আলটিমেটলি দেখুন, না এই যে ত্রিপুরা উড গেট পানি, কিন্তু আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি, না গভর্নমেন্ট হ্যাজ টু থিঙ্ক অন দি ইমপ্লিমেন্টেশন। ইমপ্লিমেন্টেশন ইজ কি, আর ইমপ্লিমেন্টেশনের উপরই অনেকটা নির্ভর করবে। কারণ এই আপনার এই যে করিডোরের কথা বলা হচ্ছে, ত্রিপুরাতে ধরুন না, আমাদের তো একটা করিডোরের অলরেডি একটা আছে, এদিকে নর্থ ইস্টে অলরেডি করিডোর আছে। এখন আলটিমেটলি ইন দ্য ডেজ টু কাম, ওই যে বুদ্ধিস্ট সার্কিট বা আমাদের যে এখানে মানে হেরিটেজ আপনার ট্যুরিজমকে ইয়ে করে ভর করে, বা আমরা যদি এভাবে যদি রিলিজিয়াস ট্যুরিজমকে ভর করে, তাহলে ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টে একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে। তবে বুদ্ধিস্ট সার্কিটে আমি ব্যক্তিগতভাবে আমার যেটা মনে হয় আর কি, যে হাউ মেনি টুরিস্ট উইল কাম। ওকে, না স্যার, ব্যাপারটা বিষয়টা এরকম না, আমি একটু স্যার ইন্টারাপ্ট করছি। মানে মূলত বুদ্ধিস্ট সার্কিট নাম হলেও শুধুমাত্র যে যারা বুদ্ধিস্ট প্লেসগুলি দেখতে আসবে তাদের কথাই শুধু বলা হচ্ছে না। মানে আমাকে একটা ট্রেন দেওয়া হলো যেটা অরুণাচল প্রদেশ থেকে ভেয়ে ত্রিপুরা অবধি যাবে, সেখানে সবাই এভেল করতে পারবে। আমি ধরুন ওই নর্থ ইস্টের যতগুলি টুরিস্ট ডেস্টিনেশন আছে আমি সেগুলিকে এনজয় করতে চাই। সো হোয়াই নট আই ক্যাচ দিস ফ্যাসিলিটি। আমি কেন এটা হবে না? আর এখানে শুধু ওই টুরিস্টরা, মানে যারা বুদ্ধিস্ট টুরিস্টরা যারা যাবে বা বুদ্ধিস্ট শুধু বলা হচ্ছে পিলগ্রিমেজ যারা করতে যাবে, সেখানে তাদের জন্য সবাই সুযোগটা হয়তো পাবে। ওকে, অনুষ্ঠানের সময় খুব বেশি নেই আমার হাতে, আজকে আমরা শেষ করব, কিন্তু তার আগে অবশ্যই আমাদের একটু আয়কর নিয়ে আপনাদের মতামত জানার চেষ্টা করব। গত বাজেটে 12 লক্ষ টাকা পর্যন্ত আয়ের কর ছাড়ের ঘোষণায় মানে একটা এবারও আয়কর কাঠামো আরো আমূল পরিবর্তন হতে পারে এমন একটা প্রত্যাশা তৈরি হয়েছিল। এটা নিয়ে আমরা প্রত্যাশা যেদিন আলোচনা করতাম সেদিন আমরা বলছিলাম, কিন্তু আপনারা বলেছিলেন যে তেমন কোনো পরিবর্তন নাও হতে পারে। এখন হলো তাই। কিন্তু তবে নতুন আয়কর আইন ও সহজতর রিটার্ন ফাইলিং কি মানে করদাতাদের প্রকৃত স্বস্তি দেবে বলে মনে করেন, নাকি এটা মূলত প্রশাসনিক একটা সংস্কারের সীমাবদ্ধ? ডক্টর গোপ কি মনে করেন? হ্যাঁ, যেটা আমরা বলেছিলাম সেদিন প্রত্যাশায় বলেছিলাম যে এবার আয়করে কোনো বিশেষ কোনো পরিবর্তন থাকবে না। কারণ আমরা যদি লক্ষ্য করি দুই দিক থেকে, একটা ডাইরেক্ট ট্যাক্সেশন, একটা ইনডাইরেক্ট ট্যাক্সেশন। ডাইরেক্ট ট্যাক্সেশনে আমরা গতবার দেখেছি বাজেটে একটা ভালো অ্যামাউন্ট করেছে, রিল্যাক্সেশন পেয়ে গেছি, যে 12 লাখ টাকা পর্যন্ত এবং 75,000 স্ট্যান্ডার্ড ডিভিশন। তার মানে দাঁড়াচ্ছে যে 12,75,000 টাকা পর্যন্ত যদি আজকের দিনে কোনো ব্যক্তি রোজগার করে, ওনাকে ইনকাম ট্যাক্স দিতে হচ্ছে না। এটা একটা ছিল, এই জন্য আমরা আশাও করেছিলাম দেবেন এবং তাই হয়েছে। হয়তো আগামী বছরও খুব একটা বেশি পরিবর্তন নাও হতে পারে, কেন ফোকাসটা কিন্তু আমাদের দেখতে হবে কোন দিকে যাচ্ছে। দ্বিতীয়ত, এটা এই জন্য বলছি ইনডাইরেক্ট ট্যাক্সের কথা, কারণ এটার সঙ্গে রিলেটেড। কারণ ট্যাক্স বার্ডেন কমানো মানে হচ্ছে যে তার ডিসপোজেবল ইনকাম, যে খরচ করার জন্য যে রোজগার, মানে হাতে যে পারচেসিং পাওয়ার, সেটাকে বাড়িয়ে দেওয়া। তো সেটা উল্টা দিক থেকেও বাড়ানো যায়। যেমন আমরা দেখেছি দেওয়ালি সময় জিএসটি কে পরিবর্তন করা হয়েছে, জিএসটি মানে রেট কমিয়ে দেওয়া হয়েছে, যার ফলে কিন্তু জিনিসপত্রের দাম খানিকটা কিন্তু হ্রাস পেয়েছে। সো এই দুই দিক থেকে কিন্তু ট্যাক্স বার্ডেনটা কমে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আমি এই জায়গাটাতে একটু বলতে চাই যে আপনি দেখবেন যে এই যে ট্যাক্সেস স্ল্যাবের পরিবর্তন হয়নি, তাতে কিন্তু বিশেষ কিছু মানে খুব একটা আওয়াজ কিন্তু কোথা থেকে কিন্তু দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না? কারণ যারা যে লোকরা প্রতি মাসে 1 লক্ষ টাকা রোজগার করছে, ওনারই তো ট্যাক্স রিবেটের কথাটা আসছে, কিন্তু উনি তো ট্যাক্স এক্সেমশনই আছে। 1 লক্ষ টাকা রোজগার করলে তো ওনাকে ট্যাক্সই দিতে হচ্ছে না। তো দাবিটা কিন্তু ওনাদের জন্য বেশি। তো এই জন্যই এটা বিশেষ কোনো পরিবর্তন না হওয়াতেও খুব একটা আসছে না। হ্যাঁ, সিম্পলিফিকেশন করার যে অবজেক্টিভ, সেটা হচ্ছে ট্যাক্স কমপ্লায়েন্সটাকে আরো কিভাবে বাড়ানো যায়, অর্থাৎ এই পরিসরে রিটার্ন ফাইলিং এর আওতায় আরো কিছু লোককে আনা যায় কিনা, এবং সেটার একটা লং টার্ম একটা প্ল্যান আছে। এই প্ল্যানটা হচ্ছে এরকম, যে লোকটা দেখছে যে আমাকে ট্যাক্স দিতে হচ্ছে না কিন্তু ফাইলিংটা করা আমার প্রয়োজন, উনি যদি ফাইলিং এ ঢুকে যায়, তাহলে কনজিকিউটিভ ইয়ার্স গুলিকে যখন ফাইলিং করতে থাকবে, ইন ফিউচারে একটা বা এক সময় কিন্তু ওনার ইনকাম কিন্তু বৃদ্ধি পাবে, এবং তখন কিন্তু উনি ট্যাক্স পে করবে, এবং তখন কিন্তু উনি কিন্তু ট্যাক্স রিটার্ন কিন্তু বন্ধ করবে না সহজে, বিশেষ কোনো পরিস্থিতি ছাড়া ট্যাক্স রিটার্ন ফাইলিং বন্ধ করবে না। কাজেই ওই সময় কিন্তু ট্যাক্সের পরিমাণ কিন্তু বেড়ে যাবে এবং ওনাকে ট্যাক্সের আওতায় আনা হবে।
এটাই আমার মনে হচ্ছে যে ইনকাম ট্যাক্স ব্যাপারে আমার এইটুকুই বক্তব্য। ওকে স্যার, আপনার এখানে কোনো আপনি কিছু অ্যাড করবেন, আলোকপাত করবেন এই বিষয়টাতে যে ট্যাক্স আপনারা তো বলেছিলেন যে কোনো কিছু খুব একটা বেশি হেরফের হবে না, একটা ফাইন টিউনিং, আমি বলছিলাম যে ফাইন টিউনিং হলেও হতে পারে, তো এখানে এই মুহূর্তে তেমন কোনো কিছুই হয়নি, তো সেই জায়গাতে দাঁড়িয়ে কি মনে হয় মানে মধ্যবিত্ত স্বস্তি পেল নাকি আরো বেশি কিছু আশা করছিল? এইটা ধরুন যারা নাকি এটা মধ্যবিত্তের যারা নাকি করদাতা আছে এবং যারা মিডল ক্লাস হায়ার মিডল ক্লাস যারা, তারা জানতেন বেসিক্যালি এটা 98% লোক জানতেন যে দেয়ার উড বি নো চেঞ্জ। কারণ কি এই নতুন ইনকাম ট্যাক্স অ্যাক্ট যেটা নাকি 1961 সালে যেটা পাল্টে 2025 এলো, এটা প্রথম যেহেতু এটা এখনো ইমপ্লিমেন্টই হয়নি, হ্যাঁ ইট গোয়িং টু বি ইমপ্লিমেন্টেড, তার মধ্যে কি চেঞ্জেস হবে অলরেডি আর দিস আর অলরেডি বেসিক্যালি টোল্ড ইন দি পার্লামেন্ট। তবুও জনগণের একটা সাধারণ একটা ভিউ ছিল, কারণ কি আরবানাইজেশনের দিকটা মাথায় রেখে টায়ার 2 টায়ার 3 সিটিজ গুলিতেও যেভাবে নাকি বাড়িঘরের দাম বাড়ছিল, অনেকে হয়তো ফ্ল্যাট অ্যাফোর্ড করতে পারছিল না, ওইটাকে রিয়েল এস্টেটটাকে বুস্ট করবার জন্য হয়তো ভেবেছিল হয়তো ইন্টারেস্ট অন হাউস বিল্ডিং লোনটা হয়তো একটু বাড়িয়ে, ঠিক আছে, আর লং টার্ম ক্যাপিটাল গেইনস এর হয়তো কিছুটা সামান্য যদি পরিবর্তন হয়, এতটুকু আশা করেছিলেন, কিন্তু সেটাও করা হয়নি এই বছর, সেটাও করা হয়নি। মানে ভূ রাজনীতির কথা ভেবে বা বৈশ্বিক যে অর্থনীতির একটা ডামাডোল অবস্থায় চলছে এই মুহূর্তে কথা ভেবে অন্য কিছুই ভাবা হয়েছে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছে, বারবার যেটা বলা হয়েছে। একটা জিনিস ভালো হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সেটা হলো যে এসটিটির কথা বলছেন আপনারা, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, এটা হওয়াতে ফলে আসলে স্টক মার্কেটে একটা গেমলিং চলছিল, হ্যাঁ, তো আপনি আইন করে তো গেমলিং বন্ধ করা যায় না, তো at least basically government revenue and the government has given a signal that I know that gambling is going on there. Okay. The government is trying ঠিক অনেকে অনেক টাকা সেখানে একটা সেলিং করার ব্যবস্থা আস্তে আস্তে চলছে বা এটা ইঙ্গিত দিচ্ছে, বলছে যে বেসিক্যালি আই এম লুকিং, আই এম এক্সামিনিং, সো দিস ইজ এ গুড সাইন। ওকে ওকে, আমার অনুষ্ঠানের সময় ফুরিয়ে গেছে, আমি আর 1 মিনিট সময় আপনাদের দুজনকে দিতে পারবো। এই বাজেটের কি মনে হয় নেগেটিভ পয়েন্ট কোন জায়গায় যেখানে মানুষ এই মুহূর্তে যেটা স্বস্তি তো পাচ্ছে না বলছেন আপনারা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা রয়েছে, কোন নেগেটিভ পয়েন্ট আপনার নজরে? স্যার সঞ্জয় স্যার। না, মানুষ স্বস্তি পাচ্ছে না সেটা তো আমি বলছি না, মানুষ স্বস্তি ইমিডিয়েট স্বস্তি তো কিছু ইমিডিয়েট স্বস্তি মানে কি আমি লক্ষ্য করে যারা নাকি আমরা ত্রিপুরা রাজ্যে যারা নাকি শ্রমনিয়োগ প্রকল্প শিল্পগুলিতে আছিল তাদেরকে চাকরি হারানোর অবস্থা চলে গিয়েছিল, লেদার ইন্ডাস্ট্রিজ গুলি বলুন বা আপনার যে কেরালার দিকে মেরিন ফুড প্রোডাক্টস যেগুলো ছিল এগুলি কোম্পানি, সেগুলো চাকরিগুলো হারাবেন আপনি বলেছেন, হ্যাঁ ঠিক, মানে এগুলো কন্ডিশন ইজ রেস্টোরড, তো সুতরাং তো তাদেরকে তো রিলিফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে না, সুতরাং তাছাড়াও তো ধরেন না এই যে এগ্রি সেক্টরে যে সমস্ত প্রকল্পগুলো করা হয়েছে আনা হয়েছে, জনগণের একটু স্বস্তি বাড়বে আমার মনে হয়। ওকে ডক্টর গোপ, আপনার কি মনে হয়? আমার মনে হয় এই প্রশ্নের উত্তরটা আমার দিক থেকে দেওয়া মানে আমি খুব সোজা মনে করছি না, কারণ দেখুন অনেকের অনেক রকম অবজেক্টিভ থাকে, এই বাজেট থেকে ছাত্র ছাত্রীদের একটা অবজেক্টিভ থাকবে, যারা ইঞ্জিনিয়ারিং পড়ছে তাদের একটা অবজেক্টিভ থাকবে যে সেমিকন্ডাক্টর তাদের একটা লোভের বিষয় হতে পারে বা একটা এইম হতে পারে, আবার মেডিকেলে যারা পড়ছে তাদের 10,000 সিট বেড়েছে তাদের একটা এক্সপেকটেশন ফুলফিল হয়তো হতে পারে, আবার যারা ইনকাম ট্যাক্স পেয়ারের কথা বলছেন সেটা কিন্তু 4% বা 4%-এর কাছাকাছি লোক ট্যাক্স দেয়, ওনারা ভাবতে পারেন যে আমরা রিবেট পেলাম না, এটা হতে পারে, যারা এগ্রিকালচার সেক্টর আছে তারা ওনারা ওনাদের মতো করে ভাববে, আবার যারা পলিটিশিয়ান ওনারা ওনাদের মতো করে, বা পলিটিশিয়ান আবার দুভাগে বিভক্ত, একটা যারা গভর্নমেন্টে আছেন, তো আমার মনে হয় আলটিমেটলি বাজেটকে বুঝতে হবে, বুঝে তারপর কমেন্ট করতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে, এবং বিষয়টা যেহেতু একটু খুব একটা সহজ না, জটিল, কাজী যার যার মতো করে সিদ্ধান্তটা থাকবে, কিন্তু মানে একটা ইন্ডিকেশন আমার দিক থেকে যেটা আমি বলেছি শুরুতেই, যে আমাদের মিশন কিন্তু দীর্ঘমেয়াদী কিভাবে এবং সঙ্গে ইনক্লুশন সবাইকে নিয়ে এবং সবগুলি সেক্টরকে গুরুত্ব দিয়ে কিভাবে এগিয়ে দেওয়া যায়, আমাদের এটা খেয়াল রাখতে হবে। আমার সংসারে যখন আয় যখন 1,000 টাকা, এই 1,000 টাকা আমি কোনটাতে খরচ করব সেটা ডিপেন্ডস করছে কোন বিষয়টাকে আমি প্রাধান্য দিচ্ছি আগে, কোন বিষয়টাকে পরে প্রাধান্য দিচ্ছি, এবং সেটা রাষ্ট্র চিন্তা করছে। এখন কারোর মনে হতে পারে যে আপাতত দৃষ্টিতে যে এটা আমার ফেভারে গেল না, সেটা মনে হতেই পারে, আমারও মনে হতে পারে এরকম আমার ফেভারে গেল না, কিন্তু আলটিমেটলি তার লক্ষ্যটা আমরা কিন্তু বাজেট থেকে পেয়ে গেছি।
ওকে, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। খুব গুরুত্বপূর্ণ ভাবে আপনারা আলোকপাত করলেন এবং গুরুত্বপূর্ণ দিকগুলোই আলোকপাত করলেন। ধন্যবাদ ডক্টর। ধন্যবাদ আপনাকে। ডক্টর সঞ্জয় রায়, আপনাকে ধন্যবাদ। দর্শক বন্ধুরা, সরকার বলছে 2026-27 অর্থ বছরের বাজেট মূলত দেশের অর্থনীতিকে দীর্ঘমেয়াদে গতিশীল করার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যেও সরকার অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও পরিকাঠামো উন্নয়নে বিশেষ মনোযোগ দিয়েছে। শিল্প, অবকাঠামো ও দক্ষতা বৃদ্ধিতে যে বিনিয়োগ করা হয়েছে তা ভবিষ্যৎ প্রবৃদ্ধি সম্ভাবনা তৈরি করবে। তবে এই উদ্যোগের প্রকৃত সুফল সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে কতটা এবং কত দ্রুত অনুভূত হবে তা সময় প্রমাণ করবে। তবে কি বলছে জনগণ তা জানার জন্য আরো আলোচনা অবশ্যই আমরা করব বাজেট নিয়ে। তাই আপনারা সব নিউজ আপডেট ও টক শো দেখার জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।